হ্যালো স্টুডেন্টস, বেসিক কোডিং ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আজকে আমি বলেছিলাম জাভা প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব। আর যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেলে, নতুন ভিউয়ার, তাহলে আগের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের আজকের টপিকটা বুঝতে সুবিধা হবে। তো আজকের টপিক হচ্ছে দেখো জাভা প্রিন্সিপালস অ্যান্ড ফিচার্স। তো এই যে পিডিএফটা তোমরা দেখছো কোয়েশ্চেন আনসার ফরম্যাটে, এটা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে, মানে চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যদি লাগে অ্যাজ এ পিডিএফ নোটস তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে শুরু করি জাভা প্রিন্সিপালস। ফার্স্ট হচ্ছে যে জাভা প্রিন্সিপালের মধ্যে প্রথম প্রিন্সিপাল হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা ডেটা অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন কি? অ্যাবস্ট্রাকশন is the refers to the art of hiding complexities and giving simple interface. It is a principle of object-oriented programming that hides certain details and only shows the essential features of object. তার মানে হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন মানে যে কিছু কমপ্লেক্সিটি এবং তার যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলোকে হাইড করে রেখে শুধু ফ্রন্ট এন্ডটা আমাদের ইউজারের কাছে তুলে ধরা। মানে ধরো এর এক্সাম্পল হিসেবে যদি ভাবি রিয়েল লাইফে, তাহলে বলবো ধরো একটা সুইচ বোর্ড আছে। তো সেই সুইচ বোর্ডের ওয়ার্কিং প্রসেসটা আমরা সবাই কিন্তু জানি না। আমরা শুধু সুইচ বোর্ডে সুইচটাকে প্রেস করে অন বা অফের কাজ করতে পারি, এবং সুইচটাকে ইউজ করার জন্য আমাদের কিন্তু তার টেকনিক্যাল প্রসিডিওরগুলো জানার কোনো প্রয়োজন হয় না। সিমিলারলি যদি সফটওয়্যার রিলেটেড অ্যাপ্লিকেশন ভাবি, তাহলে ভাবো ধরো প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস আমরা ডাউনলোড করে সেগুলো আমরা ইউজ করি মোবাইল ফোনে। তো সেক্ষেত্রে অ্যাপসেরও কিন্তু কোডিং বা তার ব্যাক এন্ড ডিজাইন বা টেকনিক্যাল ফ্লজ কিছুই আমরা জানি না, বা আমাদের সেই নলেজগুলো জানার প্রয়োজন যেমন হয় না, তেমনি সেই নলেজগুলো ইউজারের সামনে আনাও হয় না, সেগুলোকে কিন্তু হাইড করেই রাখা। তো সেই ধরনের প্রপার্টিগুলোকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। নর্মালি অ্যাবস্ট্রাকশন মানে তাহলে কি হলো, যে আর্ট অফ হাইডিং দ্য কমপ্লেক্সিটিজ অ্যান্ড গিভিং এ সিম্পল ইন্টারফেস। Similarly, data abstraction তাহলে কি হবে না, data abstraction refers to the reduction of a particular body of data to a simplified representation of the whole. মানে ডেটা অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটাও তাহলে কি হচ্ছে না, পার্টিকুলার একটা কোডের পার্টিকুলার পোর্শনকে আমরা হাইড করে রেখে বাকি সিম্পল রিপ্রেজেন্টেশনটাকে যদি আমরা সবার সামনে বা ইউজার এন্ডে ডিসপ্লে করি, তাহলে সেটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। আর ডেটা অ্যাবস্ট্রাকশন বা নর্মাল অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল আমি একটু আগেই বলেছি। এবার নেক্সট ফিচার্স হচ্ছে কি না, হোয়াট ইজ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কাকে বলে দেখো, প্রথমে বলে নিই এনক্যাপসুলেশন কাকে বলে। এনক্যাপসুলেশন ইজ এ প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট বাইন্ডস টুগেদার দি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য object. The characteristics represent data and behavior represent the functions or the methods. The encapsulation is a technique that binds together data and function into a single unit. হ্যাঁ, তো এই এনক্যাপসুলেশন বলতে তাহলে আমরা কি বোঝাচ্ছি না, এনক্যাপসুলেশন হচ্ছে যেটা কি করে একটা ক্যারেক্টারিস্টিক্স এবং তার ফাংশনসকে বা প্রপার্টিজকে বা বিহেভিয়ারকে যাই বলো না কেন একটা সিঙ্গেল ইউনিটে বেঁধে রাখে বা বাইন্ড করে রাখে বা র্যাপ করে রাখে। ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে কি বোঝাতে পারি আমরা না, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে কী ডেটা নিয়ে আমরা কাজ করব বা কী ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব সেটা। আর বিহেভিয়ার হচ্ছে ওই ক্লাস বা মেথডসগুলোকে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের রেসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে একটা প্রোগ্রামে আমরা কী ডেটা নেব সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স, আর কী মেথড ইউজ করব সেটা হচ্ছে তার বিহেভিয়ার। এই দুটো জিনিসকে একসাথে বাইন্ড করে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে রাখার প্রপার্টিটাকেই বলা হচ্ছে এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশনে যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভাবি, অ্যাপার্ট ফ্রম দ্য কম্পিউটার সায়েন্স, রিয়েল লাইফে ধরো একটা কার আছে, কারের যে ইঞ্জিন, কারের ড্রাইভিং, কারের যে স্টিয়ারিং বা বিভিন্ন পার্টস আছে কারের, সেই সব কিছু একটার আন্ডারে দিয়ে কিন্তু একটা ভেহিকেল বা একটা কার তৈরি হয়। সেরকম ধরো একটা ছোট্ট এক্সাম্পল আর একটা ভাবি, ধরো ক্যাপসুল। ক্যাপসুলের মধ্যে ধরো সব রকমের ওষুধ যদি আমরা একসাথে মিক্স করে তারপরে একটা ক্যাপসুলের কভারকে মধ্যে র্যাপ করে মেডিসিনটাকে রাখা, সেগুলো হচ্ছে আমার এনক্যাপসুলেশনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এবার যদি আমি প্রোগ্রামিংয়ের কনসেপ্টে ভাবি, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এনক্যাপসুলেশনের পার্টিকুলার বা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ক্লাস। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে উইদাউট ক্লাস উই ক্যানট রাইট এনিথিং। সো data and functions all are written inside a single class, and that is the perfect example of encapsulation in object oriented programming. So the next is what is polymorphism. Polymorphism এই টার্মটা অ্যাকচুয়ালি দুটো টার্মের কম্বিনেশন। চলো একটু দেখে নিই আমি কি লিখেছি।
The term polymorphism is a combination of two terms, poly and morphism. Here poly means many and morphism means forms. That means polymorphism means many or multiple forms. Polymorphism means a principle of U that enables an object to take on many forms. By this feature we can perform a single action in many ways. সো পলিমরফিজমের জন্য কি বলছে না, দুটো কম্বিনেশন, দুটো ওয়ার্ডের কম্বিনেশন। সেই কম্বিনেশনের মধ্যে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে পলি, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে মরফিজম। পলি মিন্স কি বললাম, মেনি বা মাল্টিপল, আর মরফিজম মিন্স ফর্মস। তার মানে বলছে যে একটা অবজেক্ট কি করতে পারে না, মাল্টিপল ফর্মে ও কী করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে বা এনেবল করতে পারে ডেটাকে। বাই দিস ফিচার উই ক্যান পারফর্ম এ সিঙ্গেল অ্যাকশন ইন মেনি ওয়েজ, মানে একই কাজকে আমরা বিভিন্ন রকমভাবে ডিসপ্লে করতে পারি, বা একজনের দ্বারা দিয়ে করা কাজকে আমরা মাল্টিপল ওয়েতে ডিসপ্লে করতে পারি। এবং তার এক্সাম্পল কি না, ওভারলোডিং বা ওভার রাইডিং। আগে আসছে ওভারলোডিং। ওভারলোডিং বলতে রিয়েল লাইফে আমরা কি বলতে পারি, ওভারলোডিং মানে হচ্ছে আমাদের যা ক্যাপাবিলিটি তার থেকে বেশি যদি কাজ করা হয় তাহলে সেটা আমাদের কাছে ওভারলোডিং হয়ে যায়। লাইক তুমি ধরো 9:30 থেকে 5:30 পর্যন্ত স্কুল বা কলেজ করো, এবার দেখা গেল একদিন তোমাকে 5:30টার পর থেকে 7টা পর্যন্ত একটা এক্সট্রা ক্লাসেস দেওয়া হলো, তাহলে সেই পার্টিকুলার 1 আওয়ার তোমাদের কাছে কিন্তু ওভারলোডিং হিসেবে কনসিডার হবে। কেন? কারণ 9:30 থেকে 5:30 পর্যন্ত তোমাদের যে স্কুল কলেজ বা অফিস আওয়ার্স আছে সেটাতে তোমরা হ্যাবিচুয়েটেড, বাট যদি তার থেকে বেশি তোমাকে কাজ করতে হবে, মিনস বিয়ন্ড ইয়োর ক্যাপাবিলিটি যদি তোমাকে কাজ করানো হয় তবেই সেটা ওভারলোডিং বলা হবে। এই ওভারলোডিংটা করছে কে, একজন সিঙ্গেল পার্সন। তার মানে যদি একটা পার্সনকে আমরা একটা অবজেক্ট হিসেবে ধরি, তার মানে একটা অবজেক্ট কী করছে, মোর দ্যান ওয়ান টাইম কাজ করে যাচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ওভারলোডিং। আর ওভার রাইডিং হচ্ছে যে এটা ইনহেরিটেন্সের কনসেপ্ট, মানে পেরেন্ট ক্লাসের যেটা, সেটাই যদি চাইল্ড ক্লাসেও আমরা ইউজ করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে ওভার রাইডিং। সেটা বোঝার জন্য আগে ইনহেরিটেন্সটা যখন বলে নিই, তারপরে তোমরা ওভার রাইডিংটা যখন দেখাবো আরও ভালো বুঝতে পারবে। সো নেক্সট হচ্ছে কি না, হোয়াট ইজ ইনহেরিটেন্স। আগে দেখে নিই ইনহেরিটেন্সটা কি না। ইনহেরিটেন্স ইজ আ প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট অ্যালাউজ এ নিউ ক্লাস টু বি ক্রিয়েটস ফ্রম অ্যান এক্সিস্টিং ক্লাস। It is basically used to represent hierarchical relationship of generalization. It allows all the members of one class called parent class, base class or superclass to be the member of another class called child class, derived class and subclass. এখানে চাইল্ড স্পেলিংটা এখানে এস পড়ে গেছে, সামহাও ভুল হয়ে গেছে, তো ওটা একটুখানি তোমরা কনসিডার করো। ওটা টাইপিং মিস্টেক হয়েছে। সো ইনহেরিটেন্স তাহলে কি বলছে, ইনহেরিটেন্স ইজ আ প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট অ্যালাউজ এ নিউ ক্লাস টু বি ক্রিয়েট ফ্রম অ্যানাদার এক্সিস্টিং ক্লাস। তাহলে বলছে একটা এক্সিস্টিং ক্লাস থেকে আর একটা ক্লাসকে ক্রিয়েট করার যে টেকনিক বা প্রপার্টি সেটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। এবং এইভাবে যে আমরা ক্রিয়েট করছি দুটো ক্লাসের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হায়ারার্চিক্যাল রিলেশনশিপ। সেই হায়ারার্চিক্যাল রিলেশনশিপের থ্রু দিয়ে কি হয় না, অল দ্য মেম্বার্স অফ ওয়ান ক্লাস, মানে একটা ক্লাসের সমস্ত মেম্বারকে আমি আর একটা ক্লাসেও ইজিলি অ্যাক্সেস করতে পারবো, এবং তাদের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হবে সেটা হচ্ছে পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ। এবার দেখবে কোথাও ইনহেরিটেন্সের যে ফার্স্ট ক্লাস যেটা থেকে আমি অন্য ক্লাস ক্রিয়েট করব সেটাকে কোথাও কেউ পেরেন্ট ক্লাস বলে, তো কেউ বেস বা কেউ সুপার ক্লাস বলে। আর যে নতুন ক্লাসটা তৈরি হচ্ছে একটা ক্লাস থেকে সেটাকে বলা হচ্ছে চাইল্ড, ডিরাইভ বা সাব ক্লাস। ঠিক আছে, এবার এই পেরেন্ট চাইল্ড রিলেশনশিপের থ্রু দিয়ে যখন আমরা একটা পেরেন্ট ক্লাসের প্রপার্টিকে চাইল্ড ক্লাসে ইনহেরিট করে অ্যাক্সেস করব তখন সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স প্রপার্টি। এই ইনহেরিটেন্সটা আমরা কেন ইউজ করি না, ইনহেরিটেন্সটা ইউজ করার ফলে কি হয়, আমাদের কোডের যে লেখাটা, মানে তোমার আমাদের এই নাম্বার অফ লাইন্স, কোডের যে নাম্বার অফ লাইন্স সেটা অনেকটা রিডিউসড হয়। কেন রিডিউসড হয় না, একটা ক্লাসে অলরেডি একটা ফাংশন, একটা ভ্যারিয়েবল লেখা আছে, সেগুলোকে আলাদা করে না লিখে আমরা কি করছি, ওই ক্লাসের মধ্যেই ওইটার ফিচার্স তো আমরা পাচ্ছি, তার সাথে নিজস্ব কিছু ফিচার্স অ্যাড করে দিয়ে আমরা লিখে নিতে পারছি, যার জন্য কি হচ্ছে অনেকটাই রিডাকশন হচ্ছে কোডের নাম্বার অফ লাইন্সটা। সেই জন্যই ইউজ করা হয় ইনহেরিটেন্সটা। তো ইনহেরিটেন্সের একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি, হিউম্যান ধরে নিচ্ছি আমরা পেরেন্ট ক্লাস, আর ম্যান ওয়ামেন এগুলো হচ্ছে চাইল্ড ক্লাস অফ হিউম্যান। ইনহেরিটেন্স রিলেশনশিপটাকে রিপ্রেজেন্ট করতে গেলে প্রোগ্রামে একটা সিস্টেম ডিফাইন্ড কিওয়ার্ড আছে যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডস। ঠিক আছে, EXTENDS, এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করলে তবেই আমরা প্রোগ্রামে বোঝাতে পারবো যে এটা ইনহেরিটেন্স প্রপার্টি ইউজ হচ্ছে। এবার আসছি হিস্ট্রি অফ জাভা।
হিস্ট্রি অফ জাভাতে একটু দেখিয়ে নিই ভালো করে, যে জাভা ইজ ডেভেলপড অ্যাট Sun Microsystem by James Arthur Gosling, a Canadian computer scientist in the early 1990s. He is best known as the father of Java programming language. এই Java programming languageটা হওয়ার আগে it was initially developed for the smart electronic products. Originally C++ was considered to be used in this project, but the idea was rejected for several reasons, like C++ required more memory. এরকম বিভিন্ন আরও অনেক কারণ ছিল. So Gosling endeavored to alter and expand C++, however, before long surrendered that for making another stage called Green. James Gosling and his team called their project Green Talk, and its file extension is .gt, and the latter became to known as oak হিসাবে কিন্তু এটাকে C++ থেকে যখন মডিফাই করা হয় তখন সেটাকে oak ল্যাঙ্গুয়েজ হিসেবে নাম দেওয়া হয়. Oak was primarily used for the development of smart electronic device. The Sun Microsystem changed this name to Java and made the World Wide Web as its primary target for its growing popularity. It is based upon the C++, but complicated features are removed and new one is added. তাহলে জাভা ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিটা কি বললাম? প্রথমত সান মাইক্রোসিস্টেম ছিল আগে, এবং এখন যেটা কি হয়েছে, ওরাকেল কর্পোরেশন কিনে নিয়েছে. ডেভেলপার হচ্ছেন জেমস আর্থার গসলিং অ্যান্ড হিজ টিম. তারা প্রথমে কি করেছিলেন, C++-এর উপর বেস্ট করে এটাকে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করেছিলেন, করে তারপর সেটাকে নাম দেওয়া হয় ওক, পরে সেটাকে চেঞ্জ করে জাভা বলে নাম দেওয়া হয়. হ্যাঁ, এই হচ্ছে জাভার হিস্ট্রি. এবার জাভার বিভিন্ন ভার্সন আছে. প্রথম ভার্সনটা দেখে নেয়, জাভা 1.0 1996-এ হয়, যেটা রিলিজ ডেট হচ্ছে 23 জানুয়ারি 1996. এরকম প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি. দেখো, জাভা একদম 1 থেকে শুরু করে প্রত্যেকটা আমি দিয়েছি আপ টু দ্য লেটেস্ট ভার্সন. লেটেস্ট ভার্সন হচ্ছে জাভা 22, যেটা মার্চ 2024-এ রিলিজড হয়, এবং 19 মার্চ তার রিলিজ ডেট, যেটা হচ্ছে জাভার লেটেস্ট ভার্সন. এবং জানবে যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রত্যেকটা ভার্সন আপডেট করে করে রিলিজ হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপডেট করা মানেই হচ্ছে কি তার কিছু ফিচার্স আপডেট করা হয়, তার প্রিভিয়াস কিছু ভার্সনের ডিসঅ্যাডভান্টেজকে ওভারকাম করা হয়, এবং নিউ ফিচার্স অ্যাড করেই কিন্তু এইভাবে ভার্সনগুলোকে আপডেট করে রিলিজ করা হয়. আচ্ছা, এবার বলেছে যে হোয়াট ইজ জাভা. জাভা কি? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করা হয়, এতটুকু তো আমরা জানি. এছাড়া জাভা কি যদি বলে, তাহলে বলবে যে জাভা ইজ এ রবাস্ট জেনারেল পারপাস হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ পাওয়ারফুল সফটওয়্যার platform. Java is a class-based object-oriented programming language that is designed to have as few implementation dependencies as possible. It is intended to let an application developers write once and run everywhere, that is WORA, meaning that compiled Java code can run on all platforms that support Java without the need for recompilation. তাহলে Java robust general purpose high level programming language, class based object oriented programming language. এছাড়া কি জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বা জাভার প্রোগ্রামটা ইউজ করার এতটা ইউজের বা জাভার পপুলারিটি পাওয়ার একটা কারণ হচ্ছে কি না, জাভার কোডটা একবার লিখে তুমি যে কোনো জায়গায় রান করাতে পারবে যদি জাভা সফটওয়্যারটা থাকে. তার মানে কি হচ্ছে, যে কোনো ওয়েসেও ইজিলি রান করতে পারবে. এবং একটা জাভাকে যখন আমরা কম্পাইল করি তখন কি হয়, ডট ক্লাস ফাইল জেনারেট হয়. ওই ডট ক্লাস ফাইলটাকে অন্য যে কোনো মেশিনে যে কোনো জাভা সফটওয়্যারে তুমি যদি রিকম্পাইল না করেও রান করাতে চাও, ইজিলি রান করানো যায়. এবং সেই জন্যই বলছে রাইট ওয়ান্স অ্যান্ড রান এভরিহোয়ার. সেই জন্য বলছে এই কথাটা, রানস এভরিহোয়ার বলছি, রানস এনিহোয়ার. তো এই জন্যই এই WORA কনসেপ্টটা বলা হয়েছে. এটাই হচ্ছে জাভা পপুলারিটির একটা বিশাল কারণ. এরপর বলেছে হোয়াট আর দ্য টাইপস অফ জাভা প্রোগ্রাম. জাভাতে কী ধরনের প্রোগ্রামস আমাদের শিখতে হয়. প্রোগ্রামস দ্যাট আর রিটেন ইন জাভা আর 2 টাইপস. কী না, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশনস বা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন আর অ্যাপলেটস. যদিও বর্তমানে অ্যাপলেটসটা জাভা থেকে মোটামুটি উঠেই গেছে বলতে পারো. অ্যাপলেট ফিচার্স আর ওই JDK 11-এর বা তার পরের যে ভার্সনগুলো আছে সেই রকম থেকে আর অ্যাপলেটের ফিচার্স সেরকমভাবে কিছু নেই. আচ্ছা, এরপরে আসছে কি না জাভার ফিচার্স. জাভার ফিচার্স কি না, দেখো জাভা সম্পর্কে যতটা বললাম সেটা থেকে একটা জিনিস বোঝা যায় যে জাভার ল্যাঙ্গুয়েজটা সিম্পল, জাভা ল্যাঙ্গুয়েজটা রবাস্ট, মানে ভীষণই লং লাস্টিং একটা ল্যাঙ্গুয়েজ.
এছাড়া কি হচ্ছে ভীষণই সিকিউর, কারণ তো এখানে ডেটা অ্যাবস্ট্রাকশন প্রপার্টি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড, যার জন্য কি হচ্ছে বিভিন্ন পার্টে ভাগ করে আমরা লিখতে পারি, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কেন না একটা জাভা প্রোগ্রাম নিয়ে যে কোনো ওয়েসে, মানে ধরো আমি হয়তো উইন্ডোজে এখানে লিখেছি, তো অন্য আমি যদি লিনাক্স বেসড কোনো অপারেটিং সিস্টেম লাইক ফেডোরাতে যদি আমি বা উবুন্তুতে বা ম্যাক ওএসে যদি রান করাতে চাই তাহলে কিন্তু ইজিলি রান করবে, সেই জন্যই ওটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। আর হচ্ছে মাল্টি থ্রেডিং কনসেপ্ট আছে, ঠিক আছে, এটা পরে তোমরা বুঝতে পারবে। তো এইগুলো হচ্ছে জাভার ফিচার্স। এবার বলছি জাভার অ্যাপ্লিকেশন কি না, অ্যাপ্লিকেশন প্রথমত পোর্টেবল অ্যাপ্লিকেশন, কমনলি নোন অ্যাজ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এছাড়া কি আছে না ওয়েব অ্যাপ্লিকেশন আর ওয়েব ওয়ার্কার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ওয়ার্কার্স, এগুলো বিভিন্ন জাভার অ্যাপ্লিকেশনস আছে। এছাড়া হচ্ছে আমাদের গেম ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন। এখন জাভাতে বিভিন্ন রকম ধরো ওয়েবসাইট রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে সেগুলো জাভা দিয়ে জাভার অ্যাপ্লিকেশন হচ্ছে ওটাই, জাভা দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে সেগুলো জেনারেট করা যায়। এছাড়া গেম ডেভেলপমেন্ট, ক্লাউড বেসড, ই কমার্স প্ল্যাটফর্মের ব্যাকএন্ডের কোডিং, এই ধরনের বিভিন্ন যে এটিএম মেশিনের যে ব্যাকএন্ডের কোডিং C++ জাভা এগুলোতে লেখা হয়। তো এই হচ্ছে আমার জাভার ফিচার্স, জাভার প্রিন্সিপাল, হোয়াট ইজ জাভা অ্যান্ড জাভা হিস্ট্রি, এগুলো সবই বলে দিলাম। এবার আমি বলবো যে জাভাকে কমান্ড লাইনে কিভাবে রান করে তোমরা দেখাবে। একটা জেডিকে যে কোনো ভার্সন তোমাদের যেরকম লাগবে সেরকম একটা ভার্সন ডাউনলোড করে নেবে, নেওয়ার পর সেটাকে কিভাবে কমান্ড প্রম্পট দিয়ে রান করে দেখাবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, আমি জেডিকে 11 ইনস্টল করেছি, ঠিক আছে। তো এখানে সি প্রোগ্রাম ফাইলসে দেখো জাভা বলে একটা ফোল্ডার আছে, জেডিকে 11-এর মধ্যে বিন বলে ফোল্ডার আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার জাভার প্রোগ্রাম ফাইলসের থ্রু দিয়ে যে জাভা পাথটা, এই পাথটা তোমাদের কিন্তু সেট করতে লাগবে, ঠিক আছে। ওই মাই কম্পিউটার থেকে রাইট ক্লিক করে তোমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে পাথ সেট করে নেবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে এটা দেখিয়ে দেবো যে কীভাবে জাভার পাথটা সেট করতে হয়। তো চলো এবার আমরা কমান্ড প্রম্পট ওপেন করে দেখি যে জাভা কীভাবে রান করতে হয়, ঠিক আছে। আচ্ছা চলো দেখে নিই। তোমরা প্রথমে স্টার্টে যাবে, গিয়ে স্টার্ট থেকে সিএমডি টাইপ করবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে স্টার্ট মেনুতে যাবে, গিয়ে এখানে সিএমডি টাইপ করলেই দেখবে এই যে কমান্ড প্রম্পট সিস্টেম বলে লেখা চলে এসছে, এটাতে ক্লিক করবে, তাহলে এরকম ব্ল্যাক কালারের কমান্ড প্রম্পটটা চলে আসবে, ঠিক আছে। গিয়ে আমি আমার ফোল্ডার ডি ড্রাইভে জাভা ফোল্ডার আছে, তাই জন্য আমি কি করেছি না জাভার ডি ড্রাইভে চলে গেছি। এবার দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে নিই, এই যে এটা দেখে নাও, D:* দিয়ে ডি ড্রাইভে গেছি, দিয়ে সিডি জাভা ফোল্ডারে দিয়ে আমি নোটপ্যাড খুলেছি, এখান থেকে ডিরেক্ট নোটপ্যাড দিয়ে hello.java বলে একটা নতুন ফাইল ক্রিয়েট করেছি, ঠিক আছে। চলো ফাইলটা আগে দেখিয়ে দিই তোমাদের যে কী প্রোগ্রামটা লেখা আছে। এখানে কিছুই না, আমি জাস্ট একটুখানি তোমাদেরকে ওভারভিউটা দেওয়ার জন্য একটা প্রোগ্রাম লিখেছি যে হ্যালো জাভা বলে। দেখে নাও, ক্লাস হ্যালো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্ন system.out.print দিয়ে জাভা ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, শুধু এইটা লিখে প্রিন্ট করে রেখেছি। এবার এটাকে আমরা কি করব, সেভ করব, সেভ করাই আছে মাঝে, আবার একবার কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিয়েছি, নিয়ে এবার আমরা কমান্ড প্রম্পটে এটাকে কম্পাইল করব। দেখে নিই, দেখো কমান্ড প্রম্পটে এলাম, এসে জাভা সি স্পেস দিয়ে hello.java, হ্যালো হচ্ছে প্রোগ্রামের ফাইল নেম, .java হচ্ছে জাভা প্রোগ্রামের এক্সটেনশন পার্ট, ঠিক আছে। আর জাভা সি হচ্ছে জাভার কম্পাইলারটা। এটা দিয়ে এন্টার দিলে কি হবে, যদি এরার থাকে এরার মেসেজ শো করবে, যদি এরার না থাকে তাহলে এরকম ব্ল্যাঙ্ক প্রম্পট আবার চলে আসবে। এবার আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে কোনো মেসেজ শো করেনি, মানে দিস প্রোগ্রাম উইল নট হ্যাভ এনি এরার, ওকে, সো উই নিড টু এক্সিকিউট দিস প্রোগ্রাম। আচ্ছা দেখে নাও, রান করার জন্য হচ্ছে জাভা ইন্টারপ্রেটার, জাভা স্পেস দিয়ে ক্লাস নেম, ক্লাস নেম এখানে কিন্তু ফাইল নেম নয়, ক্লাস নেম বলতে আমরা প্রোগ্রামে ক্লাস দিয়ে যে নামটা লিখেছি সেটা দিয়ে রান করিয়ে এটায় এন্টার দিলেই কি হবে, এখানে জাভা যে প্রিন্ট স্টেটমেন্টটা আমরা দিয়েছি সেটা দেখিয়ে দেবে। দেখো এখানে কি আছে, ক্লাস নেম এইচ ক্যাপিটালে আছে, ঠিক আছে। কেন এইচ ক্যাপিটালে, কোনটা স্মল, এগুলো সব আমি পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে বলতে থাকবো যখন নেমিং কনভেনশন রুলস বলবো। তো
তো জাভা হ্যালো দিয়ে এক্সিকিউট করার সময় কি আসবে না, আমি যেটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টে দিয়েছি সেটা, মানে এই জাভা ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে তোমার জাভা কমান্ড প্রম্পটে রান করানোর প্রসেস। ঠিক আছে, তোমরা জাভার সফটওয়্যার ডাউনলোড করে নেবে জাভার ওয়েবসাইট থেকে, জেডিকে যে কোনো একটা ভার্সন দিয়ে তারপর কমান্ড প্রম্পট দিয়ে শুরু করবে। অনেকে বলতে পারো যে ভিএস কোড বা অন্যান্য সফটওয়্যারে কেন ম্যাম দেখাচ্ছেন না, তার কারণ হচ্ছে যে আমি চাইছি যে জাভাটা, এটা যেহেতু নোটপ্যাডে একদম ব্ল্যাঙ্ক এডিটার, এখানে আমাদেরকে সবটাই লিখতে হবে নিজে থেকে। তাতে কি হয়, লেখাটা নিজে থেকে লিখলে শেখাটা অনেক ভালো হয়, কনসেপ্টটা অনেক বেশি হয়। বাকি যে এডিটরগুলো আছে সেগুলোতে দেখবে তোমরা একটা বা দুটো লেটার লিখলেই তার করেসপন্ডিং কিওয়ার্ডটা চলে আসে, সেক্ষেত্রে কি হয়, মনে রাখতে হয় না। তো ইনিশিয়ালি অ্যাজ আ বিগিনার তোমরা চেষ্টা করো যে, যারা স্কুলের স্টুডেন্ট আছো তাদের তো ব্লুজেতে করানো হয়, অসুবিধা নেই, তোমরা ব্লুজেতেই করবে। আর যারা কলেজের স্টুডেন্ট আছো বা এমনি জাভা শিখতে চাইছো, তারা ফার্স্টে একটু নোটপ্যাড দিয়ে বেশ কিছুদিন প্র্যাকটিস করে নাও। তারপরে তোমরা জাভার যে কোনো ভিএস কোড হোক বা অন্য যে কোনো তোমাদের যা সফটওয়্যার মনে হবে বা যা আইডিয়ালি মনে হবে সেটা তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে জাভার কমেন্টের প্রসেস। আর যদি পাথ সেটটা কেউ না পারো করতে, আমাকে কমেন্টে লিখবে, আমি নেক্সট ভিডিওতে ওটা দেখিয়ে দেবো। আজকের জন্য ক্লাসটা এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।